সাল ১৯৬৫। ৬৯ বছর বয়সেই অভয় দে মুম্বাই থেকে বেরিয়ে পড়েন আমেরিকার উদ্দেশ্যে। এমন এক বয়সে যখন অধিকাংশ মানুষ অবসর নেওয়ার কথা ভাবে, তিনি এই কঠিন যাত্রাটি শুরু করেন। তার কাছে ছিল মাত্র ৪০ টাকা, অল্প কিছু বই আর সামান্য কিছু জিনিসপত্র। তবু তার সংকল্প ছিল অটুট। তার লক্ষ্য ছিল একটাই, তার আধ্যাত্মিক গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসরণ করে শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীকৃষ্ণের বার্তা পশ্চিমী বিশ্বের কাছে পৌঁছে দেওয়া এবং সবার মধ্যে কৃষ্ণ ভাবনা জাগ্রত করা। দীর্ঘ যাত্রার পরে অবশেষে তিনি গন্তব্যে পৌঁছালেন। আমেরিকায় তখন প্রচলিত ছিল হিপি কালচার। হিপি কালচার বলতে ওখানকার ইয়াং জেনারেশনরা বছরের পর বছর ধরে চলে আসা রাজনৈতিক ও সামাজিক গোঁড়ামির বিরোধিতা করছিলেন। তারা ওই সামাজিক গোঁড়ামির নিয়ম কানুনে বাঁধা জীবন পছন্দ করছিল না, প্রকৃতির সাথে সংযুক্ত নতুনভাবে জীবন কাটাতে চাইছিল। যখন অভয় দে আমেরিকায় পা রাখলেন, তিনি লক্ষ্য করলেন যে এই হিপি সংস্কৃতি তরুণ প্রজন্মদের মধ্যে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। আর তিনি লক্ষ্য করলেন যে তাদের জীবনে ছিল এক ধরনের শূন্যতা। তাদের অ্যাডিকশন, অগোছালো জীবনযাপন এবং অর্থহীনতার মধ্যে তিনি বুঝলেন যে এরা প্রকৃত শান্তি বা আনন্দের সন্ধান করছে। এমন অবস্থা দেখে তার মনে আরো দৃঢ় বিশ্বাস জন্মালো যে কৃষ্ণ ভাবনা ছড়িয়ে দেওয়ার সময় এসে গিয়েছে। এরপর তিনি নিজের প্রচার শুরু করেছিলেন খুবই সাধারণভাবে। তার হাতে ছিল শুধু ভগবদ গীতা আর শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে পুরাণ, যা বেদের সংক্ষিপ্ত বিবরণ দেয়। অন্যদিকে ভগবদ গীতা হলো শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি কথোপকথন। তিনি পার্কে বসে কীর্তন করতেন আর তার গুরুর শিক্ষা জনগণের মধ্যে প্রচার করতেন। ধীরে ধীরে কিছু মানুষ তার কাছে নিয়মিত আসতে শুরু করলো। কেউ তার জ্ঞান দ্বারা প্রভাবিত হলো, কেউ তার সরল জীবনযাপন দেখে। এরপর তিনি তার প্রচারের কাজ চালিয়ে যান নিউ ইয়র্ক সিটির লোয়ার ইস্ট সাইডের একটি সাধারণ দোকানঘর থেকে। এই সাধারণ এবং অপ্রতিষ্ঠিত জায়গা থেকেই ১৯৬৬ সালের জুলাই মাসে তিনি একটি আধ্যাত্মিক সংগঠন প্রতিষ্ঠা করেন, যার নাম দিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, সংক্ষেপে ইসকন, যার লক্ষ্য সারা বিশ্বে কৃষ্ণ ভাবনার প্রচার। আর এই অভয় দে আর অন্য কেউ নয়, তিনি স্বয়ং এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ, যিনি ইসকনের প্রতিষ্ঠা করেন। হরে কৃষ্ণ মুভমেন্ট শুধু সাধারণ মানুষের কাছে সীমিত থাকেনি, এটা আকর্ষিত করেছিল স্টিভ জবস, জর্জ হ্যারিসন, জুলিয়া রবার্টস থেকে নিয়ে লতা মঙ্গেশকর, বীরেন্দ্র সেহবাগের মতো আন্তর্জাতিক তারকাদের। কিন্তু কিভাবে একটি সাধারণ দোকানঘর থেকে শুরু হওয়া সংগঠন হয়ে উঠল এত বিশ্ববিখ্যাত? বিশ্বজুড়ে মানুষকে আত্মজ্ঞান ও ভগবানের নীতির সাথে পরিচিত করানোর উদ্দেশ্যে শুরু হওয়া ইসকন আজ সারা বিশ্বে ৫০০টিরও বেশি মন্দির, ৪০টি গ্রামীণ কমিউনিটি এবং ১০০টিরও বেশি নিরামিষভোজী রেস্টুরেন্ট পরিচালনা করছে। এছাড়াও ইসকন বিশ্বজুড়ে অনেক বিশেষ প্রকল্প পরিচালনা করে, যার মধ্যে একটা হলো ফুড ফর লাইফ, যা একটি বিনামূল্যে নিরামিষভোজী খাবার পরিবেশন করার প্রকল্প। ইসকনের এত জনপ্রিয়তার পেছনে রয়েছে অনেক কারণ, যার মধ্যে একটি হলো শিল প্রভুপাদের দূরদর্শী এবং অসাধারণ নেতৃত্ব। তার আধ্যাত্মিক জ্ঞান দ্বারা তিনি অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে পারতেন, যা তাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করত। এর সাথে সাথে তিনি আরো অনেক উদ্যোগ, যেমন গ্রামীণ কৃষি কমিউনিটি স্থাপন করেছিলেন, যার মাধ্যমে তিনি সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং অর্থাৎ সরল জীবনযাপন এবং উচ্চ চিন্তা এর শিক্ষা দিতেন, যা ইসকনকে শুধু একটি আধ্যাত্মিক সংস্থায় সীমিত রাখেনি, বরং একটি জীবনযাত্রার পদ্ধতি হিসেবেও প্রতিষ্ঠিত করেছিল। শিল প্রভুপাদের দেওয়া সিম্পল লিভিং এর শিক্ষা ওই দশকের ইয়াং জেনারেশনকে খুব আকর্ষিত করেছিল, যারা আমেরিকাতে প্রচলিত ধর্ম, ভোগবাদ এবং সামাজিক প্রথার বিকল্প খুঁজছিল। সেই সময়কার কাউন্টার কালচার মুভমেন্ট বা হিপ্পি মুভমেন্টে জড়িত মানুষরা এক নতুন দিশা পায় ইসকন থেকে পাওয়া ভগবদ্গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে, যা তাদের জীবনের শূন্যতা পূরণ করতে সাহায্য করে, যেটা ইসকনের নাম আরো প্রচলিত করে দেয়। ইসকনের শিক্ষা প্রচারের জন্য শিল প্রভুপাদ বৈদিক সাহিত্যের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি যেমন ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং অন্য চরিতামৃত ইংলিশে ট্রান্সলেটও করেছিলেন, এবং এই গ্রন্থগুলির শিক্ষা যাতে সহজে বুঝতে পারে তিনি এগুলোর উপর ব্যাখ্যাও লিখেছিলেন। শুধু তাই নয়, ভগবানের জ্ঞান আরো লোকজনের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ব্যাক টু গড হেড নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করতেন। আর ইসকনের ভক্তরা এই গ্রন্থগুলির কোটি কোটি কপি সারা বিশ্বে বিতরণ করেছিলেন। এর সাথে প্রচলিত হয়েছিল নিরামিষ ভোজন, যোগা আর হরিনাম জপ। ভক্তরা যেখানে সুযোগ পেতেন উদ্যান ও রাস্তা শুরু করতেন হরেকৃষ্ণ মন্ত্রের উন্মুক্ত জপ, যা মানুষের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলে এবং তাদের ইসকনের প্রতি আকৃষ্ট করে। তাদের মধ্যে একজন হচ্ছে জর্জ হ্যারিসন, তখনকার দিনে সবথেকে ফেমাস ব্যান্ড বিটলসের একজন মেম্বার। ১৯৭৩ সালে হ্যারিসন ইসকনকে ইউকে হেডকোয়ার্টার হিসেবে ১৭ একরের জমি সহ ভক্তি বেদান্ত ম্যানর দান করেন। এর সাথে সাথে তিনি ভক্তিমূলক বিষয়ের উপর অনেক গানও লিখেছিলেন, যার মধ্যে মাই সুইট লর্ড ছিল একটি বিশেষ গান, যার কোরাসে হরে কৃষ্ণ মন্ত্র ব্যবহার করা হয়েছিল।
জর্জ হ্যারিসনের মতো ফেমাস সিঙ্গারের দ্বারা হরে কৃষ্ণ নামে গান ইসকনের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেয় সারা বিশ্ব জুড়ে, যেটা ইসকনের পরিচিতি আরো মানুষের মধ্যে ছড়াতে সাহায্য করে। যেমন যেমন ইসকনের জনপ্রিয়তা বাড়তে থাকে, ইসকন তাদের মন্দিরও বানাতে শুরু করে। প্রভুপাদের সময়কালে ইসকনের 100টিরও বেশি মন্দির স্থাপন করে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কমেন্সমেন্ট স্পিচে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস উল্লেখ করেছিলেন, যখন তার থাকার জায়গাও ছিল না, তিনি ইসকনের মন্দিরের খাবারের উপর নির্ভর করতেন। তরুণ বয়সে স্টিভ জবস প্রতি রবিবার ইসকন মন্দিরে যেতেন, যেখানে সানডে ফিস্টে যোগ দিয়ে তিনি একবেলা ভালো খাবার খেতেন। এইভাবেই আধ্যাত্মিক শিক্ষা এবং এই প্রমোশনের মাধ্যমে ইসকন নিউ ইয়র্কের একটি ছোট দোকানঘর থেকে দ্রুত একটি আন্তর্জাতিক আধ্যাত্মিক সংস্থা হিসেবে পরিণত হয়, যেটা আজ গড়ে তুলেছে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, বিশ্বের সবথেকে বড় ভেদিক মন্দির পশ্চিমবঙ্গের মায়াপুরে। আজ ইসকনের এত নাম, এর পেছনে রয়েছে শিল প্রভুপাদের দূরদর্শী নেতৃত্ব, বৈদিক শিক্ষার গভীরতা এবং মানুষের সেবা করার প্রতিশ্রুতি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।